ডিয়ার ফ্রেন্ডস, একটু আগে আমি একটা ভিডিও করেছিলাম পজিটিভিটিতে ভরপুর আমার গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরীর গল্প বলেছিলাম সেই ভিডিওটায়। তো এবার পজিটিভিটি থেকে নেগেটিভিটির দিকে যাবার পালা। তো চলো, তোমরাও চলো আমার সঙ্গে। তার আগে তোমাদের ওয়েলকাম করে নিই। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। জলনদীপের ভিডিও, কন্ট্রোভার্সি থাকবে না, পিঞ্চ করে কথা বলা থাকবে না, অন্যকে ঠোকা থাকবে না, স্পেশালি এক্স বউকে। কারণ বউ বেছে বেছেই তো তার জীবন, বউ বেছে বেছেই তার রাজ্যপাট। বউয়ের চ্যানেল হাতিয়ে নিয়ে সে করে খাচ্ছে, বউয়ের 5 লক্ষ টাকা চুরি করে নিয়েছে, নিয়ে বলছে আমার টাকা আমার টাকা আমার টাকা। পৃথিবীর যা আছে সব ওর, কারুর আর কোথাও কোনো ভাগ নেই। 5 বছর ধরে সে মেয়েটা ব্লগিং করলো। তোমরা ধরে নাও, ধরো একটা দোকান, ঠিক আছে, দোকানের মালিক হচ্ছে তোমাদের মধ্যে কেউ। সেই দোকানে ধরো আমি চাকরি করি, কাজ করি দোকানে, ঠিক আছে। শেষ পোয়ালে তোমাদের কাছ থেকে আমি একটা মাইনে তো পাবো, আমি তোমাদের দোকানের কর্মী হিসেবে পাবো। তো সেইভাবেও যদি দেখা যায়, ব্লগটা যে দিদিকে বেইমান বলা হয় সেই দিদির করে দেয়া, যখন গুঁতো খায় তখন স্বীকার করে যে চ্যানেলটা তো দিদি করে দিয়েছে, হে হে হে। কিন্তু পরে সেই দিদিকে লাইভে এসে অপমান করা যায়, বাবাকে দিয়ে অপমান করানো যায়। তো যাই হোক, দিদির দেয়া চ্যানেলে বসে ও যখন মুফতে রোজগার করছে, সুতরাং চ্যানেলটা ওর, এবং যে রোজগারটা হবে সেটা পুরোটাতেই ও নিজের হক জাতাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যে মেয়েটি ওই ব্লগগুলো বানিয়ে দিচ্ছে, এই যে বললাম না তোমাদের দোকানে ধরো আমি কাজ করছি, দোকানটা তোমাদের, কিন্তু যেহেতু আমি কাজ করছি আমার কায়িক পরিশ্রমের একটা মূল্য তো আমার প্রাপ্য, সবাই দেয়। একজন নোংরা কন্টেন্ট ক্রিয়েটার আছে যে কমিউনিটিতে উঠে গিয়ে নিজেকে লাটসায় মনে করছে এবং ততোধিক নোংরামো করে চলেছে। সেই লোকটিও কিন্তু কোনো একটি দোকানের কর্মী এবং মাসান্তে সে মাইনে পায়। তো কোনো জায়গায় মানুষ যদি কাজ করে সে তো একটা পারিশ্রমিক পায়, তার পরিশ্রমের তো একটা মূল্য তার প্রাপ্য। তো ধরে যদি নিই যে জলনদীপের 14 পুরুষের চ্যানেল ওটা, কিন্তু মীনা সুন্দরী যে সারা দিন ধরে খেটে খুঁটে ব্লগটা তৈরি করতো, তো সুতরাং যে রেভিনিউটা পাওয়া যেত তার কিছুটা পোর্শন তো তার প্রাপ্য হয়। কিন্তু আমরা কি দেখতে পাই যে 5 বছরের সাকসেসফুল ব্লগার যতদিন না নিজের চ্যানেলের পেমেন্ট এসছে, একটা ঝুমকো অবধি সে কিনতে পারে না। এবং যেখানেই যায় মা পেমেন্ট করে, এগুলো কিন্তু ব্লগে দেখেছি, আকাশ থেকে পেরে বলছি না। আইসক্রিমের দাম মা দেয়, মিষ্টি মা কেনে, চুড়িদারের যে মেকিং চার্জ সেটাও কিন্তু মা দেয়। মীনা সুন্দরীর পেমেন্ট যে ইদানিং এসছে, একটা কি দুটো ফার্স্ট কি সেকেন্ড পেমেন্ট পেয়েছে, সেটা কিন্তু ব্লগ দেখলে বোঝা যায়। তো যাই হোক, জলনদীপের ভিডিও তো পিঞ্চ করে কথা বলা থাকবে না, কন্ট্রোভার্সি থাকবে না, লোককে নোংরা ইঙ্গিত করা থাকবে না। তাই হয়, বছরের প্রথম দিনে মাকে দর্শন করতে যাচ্ছে, মাতৃ দর্শনে। মনটা কত পবিত্র হওয়ার কথা না? ওপরের শরীরটাকে শুদ্ধ করলেই হয় না, শরীর এবং মন দুটো শুদ্ধ করতে হয়। শরীরটাকে শুদ্ধ করতে পারি, আর মনটা কিভাবে শুদ্ধ করি বলো তো? প্রত্যেকটা পুজোর আগে আসনে বসে কিন্তু আমরা একটা মন্ত্র বলি, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত পিবা যস্মরেত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তরীণ সূচি। অভ্যন্তর যতক্ষণ না সূচি হয় না, ততক্ষণ মায়ের কাছে গিয়েও ব্লক করতে হয়, মার পায়ে মাথাটা ঠেকানো যায় না। সুতরাং এখানে অভ্যন্তর সূচি হওয়ার তো কোনো প্রশ্নই নেই। বছরের প্রথম দিনে মাতৃ দর্শনে যাচ্ছে, কত বড় একটা পুণ্যের কাজ। কিন্তু যাচ্ছে কি বলতে বলতে, মা ডেকেছে তাই যাচ্ছি, মা ডেকেছে তাই যাচ্ছি। পুরো ব্লগটায় অন্তত 25 বার তোমরা শুনবে যে মা একে টেলিফোন করেছিল, মা একে টেলিফোন করে ডেকেছিলেন। জয় মা বলতে গেলেও আমার ধৃষ্টতা মনে হচ্ছে। মা ডেকেছেন তাই যাচ্ছি কথাটার ইঙ্গিতটা বুঝতে পারছো? তার পণের জিনিস হারানোর শোকে, একটা শোকেস আর একটা খাট, এইটুকুই তো মীনা সুন্দরীর পরিবার পেয়েছে। বাকি সমস্ত যেগুলো অস্থাবর জিনিস লুকিয়ে ফেলা যায়, সেগুলো তো লুকিয়ে ফেলা হয়েছে। এটাও কিন্তু আমি মীনার ব্লগ থেকে জেনে তবেই বলছি। মীনা গাড়িতে বসে বলেছিল সোনা দানা, এমনকি স্ত্রী ধনে মা যে সুন্দর সুন্দর নকশি কাঁথা বানিয়ে দিয়েছিলেন সেগুলো পর্যন্ত হাফিস করে দিয়েছে, নির্লজ্জের মতো। শুধুমাত্র ওই বড় মোটা মোটা ফার্নিচার একটা দুটো তিনটে বোধহয় পেয়েছে। কিন্তু তারই শোকের এত উথলে উঠেছে যে দৌড়ে গিয়ে যে কটা মানুষ ওই মাল রিকভারিতে এসেছিল, প্রত্যেকের এগেনস্টে ফেক কেস করে এসেছিল, ফালতু কেস। ডেফিনেটলি সে কেস ধোপে টেকেনি।
498-এ জামিন পেয়ে সত্যের জয় হয়েছে, আধখানা জয় হয়েছে, 3/4 জয় হয়েছে, এরকম বেসলেস কথাবার্তা বললে তো আইনের লোকেরা শুনবে না। ব্লগ বানানোর জন্য, চমক দেওয়ার জন্য এসব ফালতু কথাবার্তা চলে, কিন্তু দর্শকরাও আস্তে আস্তে বুঝতে পারছে, সেটা ভিউ কাউন্টে প্রমাণিত। তো যাই হোক, যেটা বলছি, ফালতু কথাবার্তা কিন্তু আইনের ক্ষেত্রে চলে না, ধোপে টেকে না। সুতরাং সেই 4টে বেসলেস কেস, মীনা সুন্দরী, মীনা সুন্দরীর বাবা, মীনা সুন্দরীর মা এবং মীনা সুন্দরীর এক দাদা, মামাতো দাদা এসছিলেন সঙ্গে। মাল রিকভারি করতে এলে এটা ডিভোর্স আইন মেনে করা হয়। বারবার বলেছি ব্লগে, আরেকবার রিভাইজ করিয়ে দিই, কি কি মাল নেওয়া হবে তার লিস্ট থাকে, কে কে সঙ্গে আসবে তারও একটা পারমিশন নেওয়া থাকে। আর সঙ্গে প্রশাসনের লোক ছিল, যেটা বোকার মতো দালাল বলেছিল যে এটা মার্ডারের ষড়যন্ত্র করা হচ্ছে, নদিয়ায় নিয়ে গিয়ে মেরে ফেলার চেষ্টা হচ্ছে। এটা ভার্চুয়ালি পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থাকে কটাক্ষ করা হয়, সে সেন্স ওদের নেই। যাই হোক, সমস্ত কাজ আইন মেনে করা হয়েছে। 100-150 লোক জুটিয়ে প্রশাসনের কাজে বাধা দেবার চেষ্টা করা হয়েছিল, প্রভোকেটিভ কমেন্ট্রি করে কাজকর্ম আটকে দেবার চেষ্টা করা হয়েছিল। সুতরাং এই ধরনের কেস যে ধোপে টিকবে না বোঝাই যায়। তো কেসে কিচ্ছু হয়নি, শুধু মীনা সুন্দরীর তারাপীঠ যাওয়াটা আটকে গেছিল, কারণ ঠিক তারাপীঠ যাবার সময়ই ওই কেসের দিন পড়েছিল। ওইভাবে তো মাতৃদর্শনে যাওয়া যায় না, সবাই তো আর মা ডেকেছে তাই যাচ্ছি, মা ডেকেছে তাই যাচ্ছি বলতে বলতে যায় না। আচ্ছা, সুতপা ম্যাডামের একটা ব্লগে আমরা দেখেছিলাম উনি নৈহাটির বড়মা দর্শনে গেছিলেন। ওই ব্লগে একবারও শুনেছো ম্যাডাম বলেছেন যে মা ডেকেছে তাই যাচ্ছি? ডেফিনেটলি মায়ের আশীর্বাদ না থাকলে মায়ের পা অবধি কেউ পৌঁছাতে পারে না। মা অনেক পাপি তাপিকেও স্মরণ দেন, মা পাপি তাপিদেরই স্মরণ দেন, পাপ ধোয়ার জন্যই তো মায়ের প্রেজেন্স, তাই না? অপাপবিদ্ধ যারা পুণ্যাত্মা, তাদের যত প্রয়োজন মায়ের দর্শনের, তার চেয়ে বেশি পাপী লোকেদেরই বেশি প্রয়োজন হয়। সুতরাং মা সবাইকে আশ্রয় দেন, সবাইকে দর্শন দেন। জয় মা। তো মায়ের নাম নিয়ে এগোই ভিডিওতে 50 বার আমরা শুনলাম ডেকেছেন তাই যাচ্ছি, মা ডেকেছেন তাই যাচ্ছি, মানে ওই যে ফালতু ফেক কেস করে মীনা সুন্দরীর তারাপীঠ যাওয়ার প্রোগ্রামটা আটকে দেওয়া হয়েছিল, সেইটাকে হিন্ট করা হচ্ছে। মায়ের আশীর্বাদ না থাকলে যেভাবে এরা সবাই মিলে নোংরামো করছিল ওয়াইটিতে, মেয়েটার পরিবারের প্রতিটি লোককে, মেয়েটার বাল্য বান্ধবীকে, সবাইকে অ্যাটাক করে একটা প্রচণ্ড নোংরা অ্যাটমসফিয়ার এরা গড়ে তুলেছিল, প্রচণ্ড ফেক জিনিস রটাচ্ছিল, এখনো ফেক জিনিস রটিয়ে চলেছে। মীনা সুন্দরীর কিচেনের বাইরে কারুর মাথা দেখা গেছে, ন্যাড়া মাথা, সুতরাং ওটি কোনো ছায়া মানুষ। গিমা দালালের কমেন্ট বক্সে কোনো ফালতু কমেন্ট আসে, সুতরাং ওটি মীনা সুন্দরীর রিলেটেড কোনো মানুষই গিয়ে করেছে। এই ধরনের অসভ্য, অবান্তর, অযৌক্তিক কথা বলেই যাওয়া হচ্ছে, কিন্তু মায়ের আশীর্বাদে এই সমস্ত কমেন্টের কোনো এফেক্ট হচ্ছে না, এই সমস্ত কাজের কোনো এফেক্ট হচ্ছে না। সুতরাং মায়ের হাত যে এই ছোট্ট মেয়েটার মাথার উপর আছে, সেটা প্রতি মুহূর্তে আমরা বুঝতে পারি। যাই হোক, জলনদীপের ভিডিও প্রতি মুহূর্তে প্রমাণ করার চেষ্টা হলো মা ডেকেছে তাই যাচ্ছি, মা ডেকেছে তাই যাচ্ছি। ডেফিনেটলি ভাই, মা না ডাকলে মায়ের পা অবধি পৌঁছানো যায় না। এটা বারবার ঠোকা হচ্ছে, কন্ট্রোভার্সি ছুঁড়ে দেওয়া হচ্ছে। কাকে বলো তো? কারণ আর একজনের যাত্রাটা ওরা ফেক কেস করে, ফালতু কেস করে গায়ে জ্বালা ধরেছিল যে তাদের বাড়ির জিনিস তারা নিয়ে গেছে, কিন্তু আমার বাড়ির থেকে একটা ছুঁচ আমি নিয়ে যেতে দেবো না, এইরকম মেন্টালিটির পাবলিক তো এরা। সুতরাং ওই ফার্নিচার 3টে নিয়ে গেছিল, তাতে গায়ের জ্বালা ধরেছিল, তখন এরা ফেক কেস করে সেই যাওয়াটা আটকে দিয়েছিল। তো সেই ইঙ্গিতটা করছে যে সে যেতে পেল না, আমি যাচ্ছি, সুতরাং তাকে মা ডাকেনি, আমায় মা ডেকেছে। মা পাপি তাপিদের ডাকেন, মা তো পাপ ধোয়ার জন্যেই আছেন গো। মা এখানে কেন আছেন? পাপ ধোয়ার জন্যে, নেগেটিভিটিকে পরিষ্কার করার জন্যে, পজিটিভিটি আনার জন্যে। সুতরাং নেগেটিভ লোকেদের উনি আশ্রয় দেন, মায়ের দর্শনে নেগেটিভিটি দূর হয়ে যায়। প্রার্থনা করি তাই যেন হয়, নেগেটিভিটি দূর না, অন্তত কম হয় একটু।
বছরের প্রথম দিনে মাতৃদর্শনে তারাপীঠ যাওয়া হচ্ছে, কত একটা ভাগ্যের সৌভাগ্যের ব্যাপার, তাই না? কিন্তু প্রতি মুহূর্তে মনের মধ্যে যে নেগেটিভিটিটি সেটি চারা দিয়ে চলেছে। ওপর থেকে চান করলে কি হবে, ভেতরটা তো পবিত্র নয়। অন্তরাত্মা বারবার বলে চলেছে যে মায়ের দর্শনে যাচ্ছি কিন্তু অপরপক্ষকে ঠুকতে হবে। এরা বলে অপরপক্ষ, আমরা বলি এক্স ওয়াইফ। তো এক্স ওয়াইফকে ঠুকে ঠুকে প্রতি মুহূর্ত মা অন্তত 550 বার বলা হলো মা ডেকেছে তাই যাচ্ছে। ডেফিনেটলি এই পৃথিবীতে একটা পাতাও নড়ে, গাছের পাতাও নড়ে ওনার নির্দেশে। সুতরাং যা হচ্ছে মায়ের নির্দেশেই হচ্ছে। কারোর যদি যাওয়া আটকে গিয়ে থাকে সেটাও মায়ের নির্দেশে হয়েছে, কারণ মা তো তিনি দেখেছেন যে তার এই সন্তানটির মঙ্গল ওখানে না যাওয়াতে, তাই তিনি যাওয়াটা আটকেছেন। আর কোথাও দেখছেন যে নেগেটিভিটি বড্ড বেশি হয়ে গেছে, আমার পায়ে একে নিয়ে আসি, এর একটু কল্যাণের দরকার আছে, সুতরাং তাকে ডেকেছেন। ডেফিনেটলি মা ডেকেছেন, তবেই যাওয়া হচ্ছে। চান করে বাহ্যিক ময়লাটা ধুয়ে দেওয়া হলো এবং চা খাওয়া। যবে থেকে মীনা সুন্দরী আমাদের এই গল্পের খলনায়ক, এটা একটি কাল্পনিক গল্প, গল্পের খলনায়ক জলনদীপের বাড়ি থেকে বেরিয়ে গেছে, তবে থেকে এরা ভরপুর চা খায়। কিন্তু মীনা সুন্দরী যখন বাড়িতে ছিল চা ঢুকতো না বাড়িতে। মীনা সুন্দরীর বাপের বাড়ি থেকে হরলিক্স দিয়ে দেওয়া হতো, কফি দিয়ে দেওয়া হতো। সে মেয়েটা চা কফি খেতে একটু ভালোবাসে, কিন্তু আধ কাপ দুধ লাগবে বলে তাকে দুধ চা খাওয়া কোনোদিন অ্যালাউ করা হয়নি। আমরা যারা মীনা সুন্দরীর ব্লগের পুরনো দর্শক তারা কিন্তু আমরা জানি, তো পুরনো কাসুন দিয়ে আর ঘাঁটছি না। কিন্তু তারপর থেকে দেখছি জলনদীপ নামক প্রাণীটি কিন্তু সব জায়গায় চা খায়, তার চায়ে কোনো আপত্তি নেই। আর বাচ্চাটি যথারীতি মোবাইল অ্যাডিক্টেড। বাচ্চাটার জন্যে আমার বড় মনটা পোড়ায়। এত ইন্টেলিজেন্ট একটা ব্রাইট চাইল্ড কিভাবে নেগেটিভিটির আবর্তে ঘুরে ঘুরে পুরো নষ্ট হয়ে যাচ্ছে। যখনই বাচ্চাটিকে দেখি সে মোবাইল হাতে নিয়ে আসছে। কিভাবে মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এই ছেলেটা। একে কাঞ্চল বাচ্চা, একে শান্ত রাখার জন্য ইজি উপায় হচ্ছে মোবাইলটি হাতে ধরিয়ে দাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে ডিয়ার ফ্রেন্ডস, গার্জেনের মনে হবে যে অনেক হয়েছে এবার মোবাইলটি নিয়ে নিই, তখন কিন্তু বাচ্চারা দিতে আর রাজি হবে না, কারণ সে রীতিমতো আসক্ত হয়ে গেছে। বড়রা চুল্লু খায়, বাচ্চারা মোবাইল দেখে, দুটোই কিন্তু আসক্তি। আমরা বড়রাই মোবাইল ছাড়া থাকতে পারি না, মোবাইলের এমন টান। আমি তো কাজকর্ম করে এসেই একবার করে মোবাইলটা চেক করি, আমরা সবাই মডার্নিজে তাই করি। কিন্তু তাহলে একটা ছোট বাচ্চার মাথা কিভাবে ঘুরে যাচ্ছে ওই মোবাইলের আবর্তে, দেখে বড় কষ্ট হয়। চান করে বাইরের ময়লা পরিষ্কার করলে কি হবে, মনের ময়লা পরিষ্কার কে করবে? মা ডেকেছেন, মা যদি কৃপা করেন। তো যথারীতি গিমা দালালের প্রবেশ ঘটলো, এসছিল যে একসঙ্গে সেটা বোঝাই যায়। এবার চমক দিচ্ছে, এখানে আর কোনো কন্টেন্ট দিদিকে খুঁজে পাইনি, তাই গিমা দালালকে নিয়েই চমক দিচ্ছে। কিন্তু এটা আমাদের কাছে চমক নয়, আমরা খুব ভালো করে জানতাম যে দালালের মালিক যখন আসছে, দালাল পেছন পেছন আসছে। কিছুক্ষণ পরে ক্লোজ আপে দালালকে দেখা গেল। দালাল জোঁকের মতো এই যে মালিকের গায়ে বসেছে, সুতরাং প্রতিটি কন্টেন্টে সে যে ঢুকবে এটা জগজাহির ব্যাপার, এখন এটা সবাই জানে। এটা চমক মোটেই নয়, এবং দর্শকদের কাছে এটা এখন বিরক্তিকর লাগছে। গন্ডা গন্ডা কমেন্ট ডিলিট করা সত্ত্বেও একাত্রা থেকে যায়, তো কারণ সে তার পজিটিভ দর্শক বলে মালিকের মনে হয়, দালালের মালিকের, তাই হয়তো রেখে দেয়। সেখানে কিন্তু আমি 2-4টে কমেন্ট পড়েছি যেখানে সে দর্শকরা বলছে যে এবার একে বাদ দাও, নিজের বুদ্ধিতে চলো। দর্শকরা বুঝতে সবই পারে, কে নেগেটিভ, কে পজিটিভ, কে সত্যবাদী, কে মিথ্যে কথা বলে চলেছে অনর্গল। দর্শকরা বুঝতে সবই পারে, কিন্তু মনে মনে তারা একটা কম্পিটিশন করছে, তারা একটা দিক চুজ করে নিয়েছে, সুতরাং ইচ্ছে করে সেই দিকের নেগেটিভিটিগুলো লুকিয়ে রাখে। কিন্তু তাও 2-4 জন বলে ফেলে। অনেকগুলো কমেন্ট আমি দেখলাম, তারা কিন্তু বলছে এবার এই জোঁকটিকে ছেড়ে ফেলো, নিজের জীবন নিজের মতো করে কাটাও, নিজের মানুষদের নিয়ে কাটাও। আমার আর স্ক্রিনশট নিতে ইচ্ছে হয়নি। এতক্ষণে যদি ডিলিটেড হয়ে না থাকে, তোমরা গেলেই কমেন্টগুলি নিশ্চয়ই দেখতে পাবে। দর্শকরা বিরক্ত হয়ে যাচ্ছে গিমা দালালের উপস্থিতিতে, কিন্তু মালিকের উপায় নেই। জোঁক পুষলে আর কি করা যাবে, পোষ্যটা নেবার আগে বোঝার উচিত ছিল তো। যেমন মিস্টার অ্যান্ড মিসেস ওয়াইটি এই পোষ্যটিকে, এই জোঁক নামক প্রাণীটিকে সন্তর্পণে এড়িয়ে গেছেন। হাজারটা অ্যাঙা ব্যাঙা চ্যাঙা কমিউনিটি ক্রিয়েটারকে ওপরে তুলে দিয়েছেন, কমিউনিটিতে ওপরে তুলে দিয়েছি তো বলবোই, কারণ 4 লাখের চ্যানেল, একটু প্রমোশন তো হয়ই। ডিয়ার ফ্রেন্ডস, এখনও যারা বলে যে মীনা সুন্দরী যে অত্যাচারিত হয়েছে সেটা তার 5 বছরের ব্লগে তো বোঝা যায় না, হ্যাঁ মারপিটটা ভিডিওর সামনে এসে করবে তো,
যেমন মিস্টার অ্যান্ড মিসেস ওয়াইটি 31শে ডিসেম্বর একটুখানি অপ্রকৃতিস্থ অবস্থায় এসে ওয়াইটিতে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়েছিল। সবভাবে এদেরও উচিত ছিল মারপিটটা, চুল্লুকে মারপিটটা ঠিক সামনে এসে করা, ক্যামেরার সামনে এসে করা। তাই করে লোকে, মানে অদ্ভুত বোকা বোকা অবান্তর কথাবার্তা। তো যেটা বলছি এখন, দেখো যবে থেকে মীনা সুন্দরী এই বাড়ির চৌকাট পেরিয়েছে তবে থেকে এই বাড়িতে চা খাওয়া হয়, পাবদা মাছ, গলদা চিংড়ি, ভালো ভালো মাছ আসে। আগে এই বাড়িতে ভয়ঙ্কর কাঁটাযুক্ত মাছ আসতো, কারণ মীনা সুন্দরীর কাঁটায় প্রবলেম আছে। সুতরাং সেই মাছটি ছাড়া এই পুরো চত্বরে আর কোনো মাছ পাওয়া যেত না। যেই সেই মেয়েটি চলে গেল সঙ্গে সঙ্গে ভালো ভালো মাছ আসে। মীনা সুন্দরী যখন এখানে থাকতো, শাড়ি কিনবে বলেছিল, তাকে প্রতি কথায় বলা হতো শাড়ি ফাড়ি হবে না, এবছর বাড়ি হবে। কিন্তু এবছর দেখা গেল শাড়িও হলো, বাড়িও হলো। হবে তো, কারণ ওটা তো কারণ বউ বেচা পয়সাতেই তো মায়ের শাড়ি হয়েছে। পরে আছেন, সুতরাং সেই শাড়িটি পরা যায়নি, কারণ অসহজ পড়ে গেছিল। তাতে কি চতুর্থীর কাজ করেই দৌড়েছে মাতৃদর্শনে, নবমীতে আনন্দ করতে বেরিয়ে গেছে। অসুস্থ মাকে দেখতে তো যাওয়াই হয়নি। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অসুস্থ মাকে ঘিরে সমস্ত সন্তানেরা রয়েছে এবং সেই অসুস্থ মায়ের শরীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। যাই হোক, মীনা সুন্দরীর 5 বছরের জার্নি যে অসঙ্গতিগুলো গুনিয়ে দিই আপনাদের। আগে চা খাওয়া হতোই না, এখন দেখেছো কত চা খায় এরা। দ্বিতীয়ত হচ্ছে ভয়ঙ্কর মাছ কাঁটাযুক্ত, সেই মাছটি এখন আসে না। এখন পাবদা, গলদা, নানা রকম ভালো ভালো মাছ আসে। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, এগুলো দেখে বোঝাই যায় যাদের বোঝার মন আছে এবং চোখ আছে তারা অসঙ্গতিগুলো নিশ্চয়ই খুঁজে পায়। বছরের প্রথম দিনে মাতৃদর্শনে যাওয়া হলো, মায়ের কৃপায় নেগেটিভিটি একটু কম হোক এই শুভকামনা দিয়ে এই ভিডিওটা শেষ করছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।